আগামী নির্বাচন ঘিরে তৎপর বড় দুই দল। ঢেলে সাজানোর পরিকল্পনায় আওয়ামী লীগ, তৃণমূলকে সংগঠিত করে আন্দোলনের প্রস্তুতি বিএনপির। উন্নয়ন রিজার্ভ থেকে ঋণ নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। খুলছে কর্ণফুলী টানেলের দ্বিতীয় মুখ। কল্যাণপুরে হচ্ছে জলাধার প্রকল্প। আগামী 16 অক্টোবর থেকে ঢাবির ক্লাস শুরু। 1.5 বছর পর ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল্য। শুধু প্রাথমিকে 2 লাখের বেশি শিক্ষকের পেশা কেড়ে নিয়েছে করোনা। কাঁটাতারের বেড়া মানছে না রোহিঙ্গারা। ছড়িয়ে পড়ে জড়াচ্ছেন নানা অপরাধে। প্রত্যাবাসনে বাধা স্বার্থান্বেষী মহল ও এনজিও, বললেন মোমেন। বিদেশি চ্যানেলের ক্লিন ফিট চালাতে বদ্ধপরিকর সরকার, জানালেন তথ্যমন্ত্রী। বুধবার থেকে অভিযান, সমাধানে অ্যাডকো ও কোয়াবের বৈঠক। পদার্থবিদ্যায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী। জলবায়ু ও পৃথিবীর নিয়ম বোঝার স্বীকৃতি। 6 ঘন্টা বিভ্রাটে ফেসবুকের ক্ষতি $600 কোটি। এবং কোয়ারেন্টাইন শেষে ওমানে মাহমুদুল্লাহদের প্রথম অনুশীলন। 8 অক্টোবর প্রস্তুতি ম্যাচ। ফুটবলে শুক্রবার বাংলাদেশ মালদ্বীপ লড়াই। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে দলকে ঢেলে সাজাচ্ছে আওয়ামী লীগ। তৃণমূল নেতারা বলছেন, আগামী কাউন্সিলের আগেই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটির চূড়ান্ত করতে চান তারা। জনবিচ্ছিন্ন হওয়ায় বিএনপির 1 দফার আন্দোলন আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না বলেও মত মাঠ পর্যায়ের এই নেতাদের। ব্যুরো প্রধানদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন আফরিনা নোয়ার। আওয়ামী লীগের সবশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। সেই লক্ষ্যে এরই মধ্যে মাঠ পর্যায়ের কর্মকাণ্ড শুরু করেছে দলটি। তৃণমূল নেতারা বলছেন, সাংগঠনিকভাবে ঢেলে সাজানো হচ্ছে তৃণমূল আওয়ামী লীগকে। নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে আবার নতুন দিক নির্দেশনা বা নতুন কর্মসূচি দেবেন। আমরা দায়িত্ব হচ্ছে তৃণমূলকে ঢেলে সাজানো, এবং আমরা কিন্তু দলকে গোছানোর কাজ শুরু করছি। সংগঠনকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে সম্মেলনের কাজ শুরু করেছি। আমরা ওই নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজটা করছি, এবং যথেষ্ট এই ক্ষেত্রে যথেষ্ট আমরা সুফল পাচ্ছি আর কি। দলকে একবারে সর্বাত্মকভাবে মাঠে নামাতে চাই, এবং সেই লক্ষ্যে আমাদের যেগুলো ভুল ত্রুটি আছে বা আমাদের নিজেদের মধ্যে যে দলাদলি বা আত্মকন্দল আছে, সেটিকে নিরসনের জন্য আমরা এখনো প্রস্তুতি গ্রহণ করছি। নেতারা বলছেন, বিতর্কিত ও দুর্নীতিবাজদের বাদ দিয়ে ত্যাগী ও সক্রিয়দের নিয়েই এবার সাজানো হবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে। আগামী কাউন্সিলের আগেই সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি সম্পন্ন করা হবে বলেও জানান নেতারা। যারা দুঃসময়ের কর্মী, যারা জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের কারণে দল প্রশ্নবিদ্ধ হবে না, তাদেরকে দিয়েই তৃণমূলের দলকে ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছে। ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে এবং যারা সভাপতি, সাধারণ সম্পাদক আছেন, তাদের সাথে যদি কমিটির অন্যদের দূরত্ব থাকে বা না হয় ইউনিটের দূরত্ব থাকে, না হলে কাজের মধ্যে কোনো ধরনের শিথিলতা আমরা দেখতে পাই, বা আমরা টাইম টু টাইম যে নির্দেশনাগুলো দিচ্ছি। জনবিচ্ছিন্ন বিএনপির 1 দফার আন্দোলন নিয়ে আওয়ামী লীগ মোটেও চিন্তিত নয় বলেও জানান তারা। আর বেগম খালেদা জিয়ার সাথে সেদিন দেখছি ফাতেমা ছাড়া কেউ মাঠে না। আফরিনা নোয়ার, নিউজ 24, ঢাকা। আন্দোলন জোরদারি এখন প্রধান লক্ষ্য বিএনপির। কেন্দ্র ঘোষিত আন্দোলন কর্মসূচি মুখ থুবড়ে পড়ে তৃণমূলে এসে, এজন্য এবার লক্ষ্য তৃণমূলকে সংগঠিত করা। এ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান সিরিজ বৈঠক করেছেন শীর্ষ নেতাদের সঙ্গে। তৃণমূলে ধরপাকড় ও ভয়ভীতি হবে এমনটা মাথায় রেখেই কৌশল সাজানো হচ্ছে দাবি নেতাদের। শামসুজ্জামান শাহিন ও নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কাজী সাহেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। এরপর থেকেই মাঠের রাজনীতিতে 1 দফা আন্দোলনের কথা বলছেন তারা। সিরিজ বৈঠক শেষে কেন্দ্রীয় নেতারা চাঙ্গা হলেও দলটির তৃণমূল কতটা প্রস্তুত আন্দোলনে প্রশ্ন ছিল নেতাদের কাছে। অনেকে পারিবারিক কারণে হয়তো মাঠে আসে নাই বিভিন্নভাবে,
উপর পর্যায়ের নেতারা, তৃণমূল না, কড়া নির্দেশনা যে সুসংগঠিত করা প্রত্যেকটি এলাকায়। আমাদের একটা মেসেজ কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে দিতে চেষ্টা করছি, সেটা হচ্ছে সম্মেলনের মাধ্যমে আবার নতুন করে দলকে সাজিয়ে তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে ছড়িয়ে দিতে হবে। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, সংগঠিত করা, দলকে ঢেলে সাজানো, এবং এই মেসেজটাই আমাদেরকে দেওয়া হয়েছে। আন্দোলন শুরু হলে গ্রেপ্তার হতে পারেন শীর্ষ নেতারা। সরকার বিরোধী আন্দোলনে নামলে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে তৃণমূলে। এবার আন্দোলনের ডাক দিয়ে পেছন ফিরে তাকানোর সুযোগ নেই বলছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি ধরপাকড়ের ভয় করে না, কারণ আমরা বিশ্বাস করি যে ভয়, ভীতি, ধরপাকড় ছাড়া পৃথিবীর ইতিহাসে কেউ কখনো কোনো গণতান্ত্রিক আন্দোলন হয় নাই। 15টি বছর 11 থেকে শুরু করেছে, আমরা তো এগুলির মধ্যে আছি। আমার বিরুদ্ধে অনেক মামলা, আমাদের নেতাকর্মী সবার বিরুদ্ধে মামলা আছে। কাজে এই মামলা হামলাকে আমরা উপেক্ষা করে কিন্তু আমরা রাজপথে আছি এবং থাকবো। নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন না আসলে আন্দোলনে যাবে বিএনপি। এজন্য দলের ত্যাগী নেতারা প্রস্তুত আছেন। ত্যাগী কর্মীরা ছিল, আজকে তারা নেতৃত্বে আসছে ওয়ার্ড এবং ইউনিয়নে। তাদের সমন্বয়ে আমাদের দল সুসংগঠিত হচ্ছে। আমরা খালি আন্দোলন না, আমরা মানুষের অধিকারের সংগ্রামের জন্য আমরা মাঠে নামবো। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের পথে হাঁটছে দলটি। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। আওয়ামী লীগের হাত থেকে বাঁচতেই মানুষ বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপি গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়াও জানান মির্জা ফখরুল। ওনাদের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। জাতিসংঘের কাছ থেকে যখন এই কথা আসে যে আমরা পরবর্তী নির্বাচনে সহযোগিতা করতে রাজি আছি, যদি সরকার বলে, বাংলাদেশ বলে, কেন আসে এই প্রশ্ন আসে এই জন্যে যে নির্বাচন ব্যবস্থার প্রতি কারোরই কোনো আস্থা নেই, না জাতির না আন্তর্জাতিক সংস্থাগুলোর। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার, দ্যাট উইল বি দ্য অনলি এজেন্ডা যেটাতে আমরা আলোচনা করতে রাজি আছি। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির দুশ্চিন্তার কোনো কারণ নেই। আইন অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। মঙ্গলবার সকালে আমিনবাজার সেতু নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনের মতোই নির্বাচন হবে, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। একটা নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু শেষ হয়ে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কীভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। এই ইলেকশন কমিশন নিয়ে এখানে কোনো বিভেদ সংশয় থাকার কোনো কারণ নেই, কারণ এখানে বিএনপিরও প্রতিনিধিত্ব থাকে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের রিজার্ভ থেকে ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ খুলে দেওয়া হবে আগামী শুক্রবার। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দেশের প্রথম স্বপ্নের বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর ৪৫ মিটার তলদেশ দিয়ে নির্মিত জাতির পিতার নামে টানেলের দ্বিতীয় মুখ খুলে দেওয়া হবে আগামী শুক্রবার মধ্যরাতে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও দক্ষিণের আনোয়ারা প্রান্তকে যুক্ত করা এই টানেলের দ্বিতীয় মুখ নির্ধারিত সময়ের প্রায় ২.৫ মাস আগেই খুলে দেওয়া হচ্ছে। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনের শুরুতেই এ সুখবর দেন পরিকল্পনা মন্ত্রী। তার মানে আমাদের আসা যাওয়ার দুটি চ্যানেল পুরো হয়ে গেল। ২২শে ডিসেম্বরে যেখানে শেষ হওয়ার কথা, আমরা ইতিমধ্যে মূল ফিজিক্যাল ওয়ার্ক এখনই শেষ করে ফেলছি। এটা একটা জিনিস। আরেকটি চমৎকার বিষয় হলো যে অর্থের ব্যাপারে অনেক সময় আপনারা জানেন অর্থ ব্যয় বাড়ে, রিভাইজ করতে হয়। এই প্রকল্পে আমরা অর্থ ব্যয় বাড়েনি, বরঞ্চ কিছুটা সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মিলেছে, যেখানে ব্যয় হবে প্রায় ৬,৫০০ কোটি টাকা। বৈঠকে প্রকল্প বাস্তবায়নে ধীরগতির প্রশ্নে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। বৈদেশিক ঋণ পেতে অসুবিধা হলে দেশের রিজার্ভ থেকে ঋণ নেয়ার পরামর্শ দেন সরকার প্রধান। আমাদের ভালো রিজার্ভ ৪৬ বিলিয়ন
ওদের আমরা পার হয়ে গেছি। সুতরাং এটা তো আমাদের হাতে আছে, আমাদের শক্তি আছে, নিজের টাকা ব্যয় করব। এডিবি থেকে ধার করা, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ধার করা, বিদেশি কারেন্সিতে যে একটা বিষয়, একইভাবে আমরা এই রিজার্ভ ফান্ডে ধার করতে পারি ইন্টারনালি, আবার কামাই করে ওই বিদেশি মুদ্রায় এটা পরিশোধ করতে হবে। এছাড়া দেশের কৃষি উন্নয়নে নতুন 2টি কৃষি ইনস্টিটিউট স্থাপনে 356 কোটি টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন দিয়েছে একনেককে নির্দেশনা দেন। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। অর্জনের ঢেউ। 19 মাস পর দুয়ার খুলল ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোর। শিক্ষার্থীদের ফুল আর চকলেট দিয়ে বরণ করে নেন হল কর্তৃপক্ষ। হল খোলার খবরে সকাল থেকে ক্যাম্পাসে ভিড় শুরু করেন শিক্ষার্থীরা। তারা জানান, দীর্ঘ অপেক্ষার পর নিজেদের দ্বিতীয় বাড়িতে ফিরে নতুন করে শুরু করতে চান সবকিছু। এদিকে আগামী 10 অক্টোবর সব শিক্ষার্থীর জন্য হল খুলে দেয়া ও 16 অক্টোবর থেকে ক্লাস শুরুর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। চেনা পরিবেশে নতুনের আবহে ফেরা প্রভোস্ট, হাউস টিউটর আর হলের কর্মচারীরা উষ্ণ অভ্যর্থনায় শিক্ষার্থীদের যেন ভুলিয়ে রাখতে চাইলেন করোনার কঠিন সময়। অন্তত 1 ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র আর বিশ্ববিদ্যালয় বৈধ পরিচয়পত্র থাকলে স্নাতক, চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে ফিরতে পারছেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের রুম বুঝিয়ে দেন হলের হাউস টিউটররা। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে উল্লাসে মেতে ওঠেন অনেকে। প্রথম দিন রুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিনের বেশিরভাগ সময় কাটে শিক্ষার্থীদের। সবাই হলে আসতেছে, দেখে ভালো লাগতেছে। আমি নিজেও আসলাম, অনেক মিস করছি। এটা তো আমাদের সেকেন্ড হোম ছিল, আমরা প্রায় 3 বছর এখানে ছিলাম হলে। প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে সচেতনতার বিষয়টা খেয়াল রাখে, তাহলে আমাদের কাছে মনে হয় যে খুব একটা সংক্রমিত হওয়ার সুযোগ থাকবে না। হলের কার্যক্রম দেখতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বাকি শিক্ষার্থীদের হলে ফেরার বিষয়েও দ্রুত সিদ্ধান্ত হবে। সকল শিক্ষার্থীকে যাতে আনতে পারি সেটি আমাদের লক্ষ্য। আজকের যে কর্মসূচিটি সেটি আমাদেরকে পরবর্তী কর্মসূচি এবং সিদ্ধান্ত গ্রহণে অনুপ্রেরণা দেয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, এবার নতুন করে হলের রুম বরাদ্দ দেওয়া হচ্ছে, পুরোপুরি বন্ধ থাকবে গণরুমের সংস্কৃতি। আমরা গণরুম করে করোনার হটস্পট করতে চাই না। যে যে ছাত্র যে রুমে অবস্থান করছে সেই ছাত্র সেই রুমে অবস্থান করবে। দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান। অনেক আন্দোলন আর আশ্বাসের পর অবশেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙ্গিনা। তবে বিশ্ববিদ্যালয়ের সামনে বড় চ্যালেঞ্জ দীর্ঘ 19 মাসের সেশন জট কাটিয়ে ওঠা। শিক্ষার্থীরা মনে করছেন, এই সমস্যা সমাধানে শ্রেণীকক্ষের পাঠদান কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম সহ 2 জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। হিন্দু মহাজোটের জেলা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে এই মামলা করেন। বাদীর আইনজীবী জানান, মামলার পর সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ব্রাহ্মণবাড়িয়া থেকে মাসুক হৃদয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ বিভিন্ন অপপ্রচারের কারণে মঙ্গলবার দুপুরে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম সহ 2 জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিন্দু মহাজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন। বাস্তে শিক্ষা এনজিওর বিরুদ্ধে আমি আজকে একটি মামলা দায়ের করেছি। আমি সংক্ষুব্ধ হয়েছি তাদের এই বক্তব্যের জন্য। আমাদের হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে, তাদের এই ধর্মীয় আঘাতের কারণে আমাদের সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। বিবাদীদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি, সংবিধান লঙ্ঘন করে সনাতনী হিন্দু আইন সংস্কারের উদ্যোগ, হিন্দু সম্প্রদায়কে সরকারের মুখোমুখি করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার অভিযোগ আনা হয়েছে। 2020 উত্তরাধিকারী আইন করে ওনারা ওনাদের মতো করে প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনার উপরে বাদী যে অভিযোগকারী উনি সংক্ষুব্ধ হয়ে ওই মামলাটা আনয়ন করেছে। বাদীর আইনজীবী আরও জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মাননীয় কোর্ট এটা আমলে নিয়েছে, নিয়ে তারপর যারা আসামি পক্ষ আছে তাদের পক্ষে সিআইডি তদন্তের জন্য দিয়েছে। সিআইডি তদন্তের পরে এটা সত্যতা বেরিয়ে আসার পর তারপর পরবর্তী পদক্ষেপ। এর আগে গেল 21 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আকাশ ঘোষ নামে এক ব্যক্তি শাহিন আনাম ও অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাজধানীর সূত্রাপুরে শাহিন আনামের বিরুদ্ধে বিক্ষোভ করে হিন্দু সম্প্রদায়। এছাড়াও এই ইস্যুতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন, সভা, সেমিনার করে আসছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের জন্য বাণিজ্য ক্ষেত্রে দেয়া অগ্রাধিকার সুবিধাদি অব্যাহত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত এইচ.ই. চার্লস হোয়াইটলি মঙ্গলবার বঙ্গভবনে তার পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ইইউ দূতকে বলেন, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যা ঘটনায় রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা বাড়িয়েছে। রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিজ দেশে স্বতঃস্ফূর্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্যে মিয়ানমারকে অব্যাহত চাপ দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. সালাউদ্দিন ইসলাম এবং সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে কাঁটা তারের বেড়া দেওয়ার পরও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। জড়াচ্ছেন মাদক পাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। যদিও পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার চোরাচালান রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে। আয়াবুল ইসলামের সাথে নিয়ে আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাসরত রোহিঙ্গারা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য 2019 সালে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় সরকার। বিভিন্ন সড়কে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। তবে সবকিছু উপেক্ষা করে নানা কৌশলে ক্যাম্প থেকে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যাচ্ছেন রোহিঙ্গারা। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, নানা রকম অপরাধে জড়াচ্ছেন রোহিঙ্গারা। যদিও রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনার পর ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি পুলিশের। রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিভিন্ন দালালদের মাধ্যমে। ব্যবসার উছিলায় তারা কিন্তু মায়ানমার হতে প্রতিনিয়ত ইয়াবা নিয়ে আসে। সেখানে জেলা পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন, আর নিয়মিত এপিবিএন পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন এবং ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অস্ত্র, মাদক কিংবা মানব পাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কখনো গুলি চালাবো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, এগুলো যা একটু একটু, আমরা তো বর্ডারটা খুব ডিফিকাল্ট ওখানে, তো ইনশাল্লাহ আগামীতে এইগুলো আসা সম্ভব হবে না। এনজিওর বাধার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাস্কটা ঠিক করে পড়েন। মাস্ক পরে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 694 জন। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মোট 25,499টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার 2.72%।
এখনই শিশুদের করোনা টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। কিন্তু এই মুহূর্তে হয়তো আমরা সেটা শুরু করব না, আমরা হয়তো কিছুদিনের মধ্যে এটা শুরু করব। যখন শুরু করব আপনাদেরকে জানিয়ে দেব। যেহেতু ব্যাপারটা স্পর্শকাতর, আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন বাচ্চাদেরকে টিকা দিতে হবে। বাংলাদেশে ক্লিন ফিড পাঠানো বিদেশি চ্যানেল কেবল অপারেটররা সম্প্রচার না করলে বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এই কথা বলেন। এদিকে টিভি মালিকদের সংগঠন অ্যাডকোর সাথে বৈঠকে কেবল অপারেটররা জানিয়েছেন ক্লিন ফিড প্রচারে আরও 1 থেকে 1.5 বছর সময় চান পরিবেশকরা। বিস্তারিত বাবু কামরুজ্জামানের প্রতিবেদনে। অসময় চিনিয়েছে বন্ধুত্বের হাত। ক্লিন ফিড বা বিজ্ঞাপনবিহীন বিদেশি চ্যানেল ইস্যুতে সম্প্রতি তৎপর হয়ে উঠেছে তথ্য মন্ত্রণালয়। জানিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা, সাথে বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময়ও। ক্লিন ফিডের শর্ত বাধ্যতামূলক নির্দেশনার পর গত শুক্রবার থেকে 60টির মতো বিদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় দেশের পরিবেশক ও কেবল অপারেটররা। এরপর তথ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় বিবিসি, সিএনএন সহ 24 চ্যানেলে ক্লিন ফিড থাকায় তা সম্প্রচারের নির্দেশনা দেয়। দেশের স্বার্থ রক্ষা করে আইন মেনে বিদেশি চ্যানেল চালানোর ব্যাপারে সরকার বদ্ধপরিকর। মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি বোর্ডের সাথে বৈঠকে তথ্যমন্ত্রী এমনটাই জানান। এটি নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কোনো সুযোগ নাই। কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছিল, সেগুলো হালে পানি পায়নি। তথ্যমন্ত্রী জানান ক্লিন ফিড থাকার পরও যারা তা চালাচ্ছে না তাদের ধরতে বুধবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড আসা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেটার জন্য মোবাইল কোর্ট আগামীকাল থেকে আবার চালানো হবে। এদিকে বিকেলে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাডকোর সাথে বৈঠকে বসে কেবল অপারেটররা, যেখানে সরকারের এই সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে ক্লিন ফিড প্রচারে পরিবেশকরা আরও 1 থেকে 1.5 বছর সময় চেয়েছে বলে জানানো হয়। দেশীয় পরিবেশক আছে বিদেশি চ্যানেলে, তাদের সাথে আলাপ আলোচনা করেছে। এই মাসে তারা আমাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তাদের এই ক্লিন ফিড প্রোভাইড করতে গেলে তাদেরকে 1 থেকে 1.5 বছর সময় চেয়েছেন। অ্যাডকো এবং কোআপ সবাই মিলেমিশে একটি সমাধানের পথ তৈরি করতে হবে। কারণ আজকে যদি আমাদের এই নেটওয়ার্ক শিল্পটা বেঁচে না থাকে, তাহলে দেশীয় টেলিভিশনের শিল্পের উপরে সরাসরি আঘাত আসবে। শুধু যে কেবল অপারেটর বা টেলিভিশন ওনার অ্যাসোসিয়েশন তা কিন্তু না, এখানে যারা আমরা উপস্থিত আছি এবং যারা নাই শিল্প, সেই শিল্পের সাথে জড়িত সবাই এটার সাথে উপকৃত হবে। আগামী 7 অক্টোবর এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনায় বসবে অ্যাডকো কেবল অপারেটরদের সংগঠন কোআপ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা প্রকল্প পরিদর্শন করেছেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান আমেরিকান সিআইপি ডাক্তার কালী প্রদীপ চৌধুরী। সোমবার সন্ধ্যায় রূপায়ণ সিটি উত্তরা প্রকল্প পরিদর্শন শেষে তিনি বলেন, এই প্রজেক্ট বিশ্বমানের প্রজেক্ট, যা বিশ্বের যে কোনো প্রজেক্টের সাথে তুলনাযোগ্য। প্রায় 2 ঘন্টা ব্যাপী তিনি পুরো প্রকল্প ঘুরে দেখেন। এই সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল, ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন PJ উল্লাহ, উপদেষ্টা ও হেড অব অপারেশন সাদাত হোসেন সেলিম সহ রূপায়ণ গ্রুপের কর্মকর্তারা। পরে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে কেপিসি গ্রুপের চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তার করেছে র্যাব। রাকা যুক্তরাষ্ট্র প্রবাসী 21 টিভির সাবেক সাংবাদিক ডক্টর কনক সরওয়ারের বোন। মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরা থেকে রাকাকে আটক করা হয়। র্যাব জানিয়েছে, রাকার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। বুধবার রাকাকে আদালতে তোলা হতে পারে বলেও জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজনে মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা 2021-এর প্রেক্ষিতে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হলো শিল্প সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম শীর্ষক
আলোচনা সভা। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। বক্তব্য রাখেন অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ডক্টর রুবানা হক, ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, এনএম জিয়াউল আলম প্রমুখ। তারা বলেন, শিল্প সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী শিক্ষার ইকোসিস্টেম তৈরি হলে বাংলাদেশের জ্ঞানভিত্তিক শিক্ষা এগিয়ে যাবে অনন্য উচ্চতায়। স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে দুদকের 11 সুপারিশ বাস্তবায়নে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক কার্যালয়ে সংস্থার সচিব আরও জানান, রংপুর মেডিকেলে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ ও ঠিকাদার মোকসেদুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ই-কমার্সকে শুদ্ধাচারের আওতায় আনার বিষয় নিরীক্ষা করে দেখছে বাণিজ্য মন্ত্রণালয়। এই বিষয়ে নতুন আইন প্রণয়নে হাত দেওয়ার আগে বিদ্যমান আইন সংস্কার এবং নতুন কোনো কর্তৃপক্ষ গঠন না করেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশনকে প্রয়োজনীয় সংস্কারের আওতায় আনার কথা ভাবা হচ্ছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির আহ্বায়ক AHM শফিকুজ্জামান। ই-কমার্স কর্তৃপক্ষ গঠন প্রসঙ্গে তিনি বলেন, কর্তৃপক্ষ গঠন করতে হলে সময়ের প্রয়োজন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জলবায়ু আর পৃথিবীর নিয়ম অনুধাবনের চেষ্টার স্বীকৃতি স্বরূপ এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। জাপানের বিজ্ঞানী সিউকোরো মানাবে, জার্মানির ক্লাউস হ্যাসেলম্যান এবং ইতালির পদার্থবিজ্ঞানী জিওরজিও পারাসির ঝুলিতে গেছে এই সম্মাননা। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। বিশ্ব ধরা কোন জটিল নিয়মে চলে, মানুষের কর্মকাণ্ড কি করে পৃথিবীর জলবায়ু আর সেই ভৌত নিয়মে বিঘ্ন ঘটাচ্ছে তা নিয়ে হয়েছে বিশদ গবেষণা। আর এই গবেষণার স্বীকৃতি পেলেন 3 পদার্থবিজ্ঞানী। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য 3 বিজয়ীর নাম ঘোষণা করে। জলবায়ু পরিস্থিতির ভৌত মডেল তৈরি, পরিবর্তনশীলতার পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয় অনুমানের জন্য পুরস্কার পেয়েছেন সিউকোরো মানাবে এবং ক্লাউস হ্যাসেলম্যান। তারা দুজনেই এবছরের নোবেল পুরস্কারের অর্ধেক পেয়েছেন। এছাড়াও পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থার বিশৃঙ্খলা ও উঠানামা পরস্পরের উপর কি প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য এই পুরস্কারের বাকি অর্ধেক পেয়েছেন ইতালির বিজ্ঞানী জর্জিও পারিসি। বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আসমাতুলি, নিউজ 24। টানা 6 ঘন্টা বন্ধ থাকার পর সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। একই সাথে চালু হয়েছে ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সেবা। কি কারণে ঘটেছে এই বিভ্রাট তা জানিয়ে ক্ষমা চেয়েছেন এফবির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। মাত্র কয়েক ঘন্টার বিভ্রাটের কারণেই বিপুল অঙ্কের ডলারের ক্ষতির সাথে সাথে তিনি পিছিয়ে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনীর তালিকাতেও। এবার প্রবাসের খবর। জার্মানির 20তম পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জয় পেয়ে সরকার গঠনের প্রস্তুতিতে ঘাটতি রাখছে না দেশটির মধ্য বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি। পার্লামেন্টের কমপক্ষে 206টি আসনে জিতে সরকার গঠনে অন্য শরিক দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন দলটির নেতা ওলাফ শলস। জার্মানি থেকে অনামিকা বড়ুয়া পাঠানো তথ্যচিত্রে নাহিদ সিহানের ডেস্ক রিপোর্ট। জার্মানির 20তম জাতীয় সংসদ নির্বাচনে মধ্য বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডির জয়ের পর থেকে খুশির বন্যা দলটির শিবিরে। এই জয়ের মাধ্যমে জার্মানির আর্থসামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন হবে এমনটা প্রত্যাশা দেশটির স্থানীয় ও বসবাসরত প্রবাসীদের। এসপিডি যে নতুন বেতন কাঠামো কনসেপ্ট তারা জনগণের সামনে তুলে ধরেছে, অধিবাসীরা সেই কারণে এসপিডিকে
ভোট দিতে উদ্বুদ্ধ হয়েছে এবং আমার মনে হয় এইবার যে 16 বছর পরে এসপিডির যে পরিবর্তন বা ক্ষমতার পরিবর্তন হয়েছে তার মূল বিষয়টা হচ্ছে বেতন কাঠামো। এসপিডি আমাদের অধিবাসীর জন্য সবসময় ভালো কাজ করে যাচ্ছে এবং কি আমাদের কথা সবসময় বিদেশির জন্য চিন্তা ভাবনা করে। তবে এসপিডির কাছে এমন পরাজয়ে জনপ্রিয় বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউর অসতর্ক কৌশলকে দায়ী করছেন অনেকেই। যে ইউরোপীয় ইউনিয়নে অ্যাঙ্গেলা ম্যার্কেল অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন এবং জার্মানকে উনি শক্তিশালীভাবে এবং খুব বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়েছেন। এসপিডির যেই নীতি সেই নীতি থেকে সিডিইউ নীতি ভিন্ন, বিদেশিদের ব্যাপারে, বিশেষ করে প্রবাসীদের ব্যাপারে এবং যারা রাজনৈতিক আশ্রয় আছে তাদের ব্যাপারে। বর্তমান নির্বাচনে তাদের পরিচালনাটা মনে হয় ঠিক হয় নাই, নতুবা এত ব্যবধানে সিডিইউ হাইরা যাওয়ার কোনো প্রশ্ন আসে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তন সহ দলটির নানা কর্মসূচি, করোনাকালীন সময়ে মাস্ক ক্রয়ে দুর্নীতি ও শ্রমের মজুরি না বাড়ানোয় সিডিইউর পরাজয়ের মূল কারণ। নাহিদ সিহান, নিউজ 24। চেক রিপাবলিকের রাজধানী প্রাগে বাংলাদেশি নতুন প্রজন্মের এক ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতেছে টাইগার্স আ মাইন। প্রাগের শহরতলি ভিনর ক্রিকেট স্টেডিয়ামে 2 ও 3 অক্টোবর এই 2 দিন ব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করে প্রাগ টাইগার্স ক্রিকেট টিম। আয়োজক টিম ও সভাপতি মামুন হাসান আর সাধারণ সম্পাদক শাহরিয়ার মিলন ও খাদিজা সুলতানা মুন্নির সার্বিক তত্ত্বাবধানে জার্মানির ফ্রাঙ্কফুর্ট দল টাইগার্স আ মাইন, রলস হামবুর্গ ও স্বাগতিক টিমের মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার মিডিয়া পার্টনার ছিল জার্মান বাংলা প্রেস ক্লাব। এবার নিউজ 24 স্পোর্টস। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমানে বাংলাদেশ সময় বিকেলে রসেল ডোমিঙ্গোর অধীনে অনুশীলন শুরু করেন টাইগাররা। এখানে 3 দিনের অনুশীলন সেশন হবে রিয়াদ মুশফিকদের। প্রথম দিনে টাইগারদের মূল লক্ষ্য ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। আগামী 8 অক্টোবর ওমান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে আরব আমিরাতে উড়াল দেবে ডোমিঙ্গো শিষ্যরা 12 ও 14 তারিখে। 15 তারিখে ফের ওমানে আসবে টাইগাররা। এরপর 17 অক্টোবর থেকে শুরু হবে লাল সবুজের প্রতিনিধিদের টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াই। এবার সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পর উজ্জীবিত টিম বাংলাদেশ। ম্যাচের পরদিন মালের হুনভেরি স্পোর্টস গ্রাউন্ডে হালকা অনুশীলন ও রিকভারি সেশন করেছেন অস্কারের শিষ্যরা। ফাইনালের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে মালদ্বীপ বধের কৌশল সাজাতে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। মালদ্বীপের মালে থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। ভারত ম্যাচের পর হুনভেরুতে টিম বাংলাদেশের হালকা অনুশীলন ও রিকভারি সেশন। টিম ইন্ডিয়ার বিপক্ষে 10 জনের দল নিয়ে ড্র করে 1 পয়েন্ট অর্জন করা অস্কারের এই দলটা লড়াকু আর আক্রমণাত্মক। দুর্দান্ত একটা দিন কাটানোর পর বেশ ফুরফুরে মেজাজে ফুটবলাররা অনুশীলনে ঘুরে ফিরে আলোচনায় ম্যাচের নানান মোমেন্টাম। এটা মনে হচ্ছে যে আমরা 10 জনের পেছনে 17-18 কোটি জনগণ ছিল এবং সেই স্পিরিটটাই মনে হচ্ছিল যে আমাদের প্লেয়াররা সেখানে তৈরি করতে পেরেছে। ভারত ম্যাচে বিশ্বনাথের লাল কার্ড, ম্যাচের মোমেন্টাম চলে যায় বাংলাদেশের বিপক্ষে। তবে দিন শেষে বিশ্বনাথের পাশেই থেকেছেন চতুর্থরা। যদি 50-50 বল ছিল এটা, আমি সেভ করতেও পারতাম, নাও করতে পারতাম। তো যেটা করছে অবশ্যই টিমের ভালোর জন্যই করছে। তো আমি বলবো এটা ওইটাও আমাদের ড্র করার পিছনে এটাও কিন্তু আমাদের বড়। ফরওয়ার্ড লাইনে এদিন উজ্জ্বল ছিলেন মতিন, চান পরবর্তী ম্যাচগুলোতে পারফরমেন্সের ধারাবাহিকতা। আমরা আশাবাদী আসলে মালদ্বীপ যে টিমটা এটা নিয়ে আসলে ওরা অনেক ভালো, কিন্তু ডিফেন্সিভে ভালো না। তো আমরা এটা নিয়ে কাজ করবি, কোচ ইনশাল্লাহ এটা আমাদের কাজে লাগাতে হবে। ওরা ডিফেন্সিভে একটু দুর্বল আছে, সেটা আমাদের ফরওয়ার্ড কাজে লাগাবে। ইনশাল্লাহ আমরা এই ম্যাচটা
ম্যাচটা জেতার জন্য খেলবো। 7 অক্টোবর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পর আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ এবং একই সঙ্গে এমন ফুটবল খেলার পর মালদ্বীপের মালেতে অবস্থানরত প্রবাসীদের কাছে এখন আগ্রহের তুঙ্গে জামাল জিকোরা। পরবর্তী 2 ম্যাচে সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে এমন প্রত্যাশাই সবার। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। জাতীয় দলের প্রতি আস্থা আগে থেকেই ছিল এবং আছে, তবে এতদিন ফলাফল না পাওয়ার কারণ হিসেবে দল পরিচালনায় সঠিক সিদ্ধান্তের ঘাটতিকে দায়ী করলেন কাজী সালাউদ্দিন। বললেন বাংলাদেশ পরবর্তী 2টি ম্যাচেই জয়ের সামর্থ্য রাখে। মালদ্বীপ থেকে আরো জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। দল খেলেছে বুক জিতিয়ে, 2 ম্যাচে 4 পয়েন্ট। ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও 10 জনের দল নিয়ে ড্র করে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আনন্দ। ফুটবলাররাই শুধু নন, পুরো দুনিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মাঝেও ছড়িয়েছে এই আনন্দের সুবাতাস। সবার মতো দল নিয়ে আত্মবিশ্বাসী বাফুফে বস। আমি কিরগিজস্তান থেকে আসার পরে আমার বিশ্বাস ছিল যে এই টিম এত খারাপ না, এই যে ম্যানেজমেন্ট প্রবলেম, দ্যাট ওয়াজ মাই কনসেপ্ট। সেই জন্য আমরা এই চেঞ্জটা করেছি। টিম যে ভালো খেলবে এই বিশ্বাসটা আমার কন্টিনিউয়াস, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন আই এম সিটিং হিয়ার। ফাইনাল খেলতে চায়, বাকি 2 ম্যাচ জয় যার সামর্থ্য এই দলটার আছে বলছেন কাজী সালাউদ্দিন। আপনাকে ফাইনাল খেলতে গেলে ইউ হ্যাভ টু বিট বাংলাদেশ, ইউ হ্যাভ টু বিট নেপাল। এবং এই কাজটা আমার টিমই পারবে, আমরা ম্যানেজমেন্ট পাবো না, কোচও পাবো না, প্লেয়ার গুলো। এটা খেলতে গেলে অপোনেন্ট যে 2 জন আছে, আই ডোন্ট থিংক ইটস ডিফিকাল্ট টু বিট দেম। সাফে আসার ঠিক শেষ মুহূর্তে কোচ বদল, অস্কারের অধীনে অল্প সময়ের অনুশীলনেই মিলেছে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আমি ফুটবলার বেসিক্যালি, এন্ড আই ওয়াজ আ কোচ অলসো। ওর সাথে কিছু আলাপ করতে আই ফাউন্ড আউট দ্যাট উই আর অন দ্য সেম পেজ। তখন আই ডিসাইডেড যে আই উইল আস্ক অস্কার টু টেক ওভার। মাহফুজুল ইসলাম, নিউজ 24, মালে, মালদ্বীপ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আগামী নির্বাচন ঘিরে তৎপর বড় 2 দল, ঢেলে সাজানোর পরিকল্পনায় আওয়ামী লীগ, তৃণমূলকে সংগঠিত করে আন্দোলনের প্রস্তুতি বিএনপি। উন্নয়নের রিজার্ভ থেকে ঋণ নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর, খুলছে কর্ণফুলী টানেলের 2য় মুখ, গুরুত্বপূর্ণ 9 প্রকল্পের চূড়ান্ত অনুমোদন। আগামী 10 অক্টোবর সব শিক্ষার্থীর জন্য খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। 16 অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু, 1.5 বছর পর ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল্য। কাঁটাতারের বেড়া মানছে না রোহিঙ্গারা, ছড়িয়ে পড়ে জড়াচ্ছেন নানা অপরাধে, প্রত্যাবাসনে বাধা স্বার্থান্বেষী মহল ও এনজিও, বললেন মোমেন। বিদেশি চ্যানেলের ক্লিন ফিট চালাতে বদ্ধপরিকর সরকার, জানালেন তথ্যমন্ত্রী। বুধবার থেকে অভিযান, সমাধানে অ্যাটকো ও কোয়াবের বৈঠক। পদার্থবিদ্যায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী, জলবায়ু ও পৃথিবীর নিয়ম বোঝার স্বীকৃতি। 6 ঘন্টার বিভ্রাটে ফেসবুকের ক্ষতি $600 কোটি। এবং কোয়ারেন্টিন শেষে ওমানে মাহমুদুল্লাহদের প্রথম অনুশীলন। 8 অক্টোবর প্রস্তুতি ম্যাচ। ফুটবলে শুক্রবার বাংলাদেশ মালদ্বীপ লড়াই। নিউজ 24 সংবাদ এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।